পিয়ারসহ ৫ দাবিতে জামাত ও ৭ দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। সনদ সই করে মাঠে কর্মসূচির সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশা মির্জা ফখরুলের। ৭১-২৪-এর ঐক্যে ভাঙনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। চারদিকে দেখছি যে অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে ৮ দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়ায় এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। ২০% বাড়ি ভাড়া সহ ৩ দাবি আদায় অনড় অবস্থান। বিএনপির সংহতি। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস নেতাদের। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন মোড়। ২৯ বছর পর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ। দায়িত্বে রমনা থানা পুলিশ। বিচার দাবিতে ভক্তদের মানববন্ধন। এবং ২ দিন পর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্য খালাস শুরু। আগুনে ১২,০০০ কোটি টাকা ক্ষতির দাবি রফতানিকারকদের। তহবিল গঠন করে ক্ষতিপূরণ নেয়ার দাবি। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই একসঙ্গে গণভোট করার অপচেষ্টা করছে একটি দল। এমন দাবি করে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে নির্বাচন করতে দেয়া হবে না। বিকেলে রাজধানীর ২টি স্থানে পিয়ারসহ ৫ দাবিতে সমাবেশে তারা আরও বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। অভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমমনা আরও ৭টি দল। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ ৫ দাবিতে রাজপথে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড় হয়ে শেষ হয় কাকরাইল গিয়ে। মিছিল পূর্ব সমাবেশে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত নেতারা। বলেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ হতে দেবে না। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। একই সময় রাজধানীর মহাখালীতে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতারা বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা উপদেষ্টা সরকারকে বলবো, যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন, আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে, এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না। এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে দেশ এবং জাতির দুশ্মনী করেছে। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেটে ৬ দফা দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের নির্বাচন করে দেশকে আগের অবস্থায় নেবার সুযোগ দেওয়া হবে না কাউকে। স্পষ্ট আমাদের বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তিক ঘোষণা আসতে হবে। আর যে আমরা গণভোটের কথা বলেছি, আমরা বলতে চাই গণভোট আগে হয়ে যাওয়া ভালো। একই দাবিতে রাজধানীর পৃথক পৃথক স্থানে সমাবেশ ও মিছিল করে খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরানোর অপচেষ্টা সচেতনভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, কিছু দল জুলাই সনদে সই করে বাইরে এসে ভিন্ন কথা বলছে। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা তাদের। জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে কথার লড়াই। সনদ স্বাক্ষরের পরও সেই ধারা থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই। সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রাজনীতিতে ঐক্যের সম্ভাবনার মধ্যে অনৈক্যের সুরে হতাশা প্রকাশ করেন। সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এদিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদানের আয়োজনে অংশ নেন দলের মহাসচিব। বলেন, কিছু মানুষ ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরনের অপচেষ্টা করছে, তা প্রতিহতের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না। আমরা ১৯৭১ সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং ২০২৪ সালে ৫ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে নির্মাণ করতে চাই। ২৪-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়। গণতন্ত্রকামী দলগুলোর উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করে বিএনপির এই নেতা। আহমেদ সালেহীনের রিপোর্ট। দীর্ঘ ৭ মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও ২৬টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি। বলেছে সনদে কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন। সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ, এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে। সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়। এখন সেই সময় নেই, বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিন্ন দাবিতে জামাত সহ 7টি দল রাজপথে আবার নেমেছে এবং তারা বলছে যে নভেম্বরে গণভোট না হলে তারা নির্বাচনে আসলে অংশগ্রহণ করবে না বা নির্বাচন বাধাগ্রস্ত হবে। আসলে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, জামাতের অবস্থানটা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ ইমদাদ আপনাকে। আপনি জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু অভিন্ন দাবিতে জামাত সহ কয়েকটি ইসলামিক দল কিন্তু মাঠে রয়েছে। এর মধ্যে অন্যতম যে বিষয়টি, তারা মূলত চায় যে জুলাই সনদ যেটি হয়েছে সেটি একটা আইনি ভিত্তি, এবং এই আইনি ভিত্তির প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই সনদে স্বাক্ষরও করেছে। তবে তাদের এই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের মাধ্যমে আগামী নভেম্বরের মধ্যেই করার জন্য যে দাবি, সেই দাবিতে তারা কিন্তু চতুর্থ দফায় এবার আজ থেকে আবার পুনরায় মাঠে নামলো। আমরা যদি একটু দেখি যে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু আজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নভেম্বরেই গণভোট যদি না হয় তবে দেশের জনগণ কিন্তু নির্বাচন করতে দেবে না। একই সাথে ওই অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তিনি বিষয়টি বলেছেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই গণভোট জাতীয় নির্বাচনের দিনে একই সাথে করার অপচেষ্টা চলছে। তিনি এই বিষয়টি আসলে বিএনপির দিকে ইঙ্গিত করেছে, কারণ বিএনপি জাতীয় নির্বাচন দিনেই কিন্তু গণভোট প্রত্যাশা করে। অন্যদিকে এই আজ যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে রাজধানীর মহাখালীতে যোগ দিয়েছিলেন দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন যে দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং তিনি এখানে দলীয় প্রশাসন বলতে উল্লেখ করেছে বিগত সরকারের যে আমলা ছিল তারাই কিন্তু এখন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, এবং তাদের দ্বারা আসলে সুষ্ঠু একটা নির্বাচন হবে কিনা নির্বাচন কমিশন থেকে তো বলা হয়েছে যে যারা 24 বা 18 নির্বাচন পরিচালনা করেছেন তাদেরকে রাখা হবে না পরবর্তী নির্বাচনে। সেই বিষয়টির পাশাপাশিও যারা দায়িত্বে ছিল না কিন্তু ওই আমলে নিয়োগকৃত, তাদের ব্যাপারেই কিন্তু অধ্যাপক মুজিবুর রহমান আজকে শঙ্কা প্রকাশ করেছে। একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আজকে মাঠে নেমে বলেছে যে পুরনো বন্দোবস্তে নির্বাচন হতে দেওয়া যাবে না। তারা কিন্তু ওই জিনিসটাই উল্লেখ করেছে। এই যে অনৈক্য, রাজনৈতিক একটা অনৈক্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন, তিনি হতাশা প্রকাশ করেছেন এই রাজনৈতিক অনৈক্যে। বিএনপির অবস্থানটা কি, একটা রাজনৈতিক ঐক্য কি করা সম্ভব কিনা, বা বিএনপির অবস্থানটা কি? ইমদাদ, আসলে বিএনপি বাংলাদেশের এখন অনেক বড় একটি রাজনৈতিক দল, এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আক্ষেপের সঙ্গেই বলেছেন যে ৭১ অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই দুই সময় কিন্তু জাতি একতাবদ্ধ হয়েছিল সকল দুঃশাসন এবং অপশাসনের বিরুদ্ধে। কিন্তু তারপর গিয়ে এখন বর্তমানে রাজনৈতিক ময়দানে যে বিভিন্ন দলের মতানৈক্য দেখা দিচ্ছে, এটি আসলে জনগণের জন্য বেশ দুশ্চিন্তার কারণ, সেই বিষয়টি উল্লেখ করেছে। আমরা যদি দেখি যে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একটি অনুষ্ঠানে যোগদান করে যে বিষয়টি বলেছেন, যে তিনি বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে যে অনৈক্য, সেটি আসলে সবার জন্য হতাশাজনক, এবং তিনি উল্লেখ করেছেন ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরানোর অপচেষ্টা প্রতিহত করার জন্য কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে কিন্তু আগামী জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে এই যে নির্বাচন এবং গণভোট সংক্রান্ত যে ব্যয় হবে সেটি কমবে এবং ভোটার উপস্থিতিও বাড়বে, এটা কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, এবং তিনি জানিয়েছেন যে গণভোটটি যদি হয়, বিএনপি কিন্তু গণভোট চায়, তবে সেই গণভোটটি যদি জাতীয় নির্বাচনের দিনেই হয় তবে নির্বাচন সংক্রান্ত ব্যয় কমে যাবে, ভোটার বাড়বে। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে তখন পরবর্তী নির্বাচিত সংসদ বাধ্য থাকবে বলেই কিন্তু সালাউদ্দিন আহমেদ আজ বলেছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী শফিক মৈশী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। বগুড়ায় এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনাকে নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস দেখছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বগুড়া জেলা পরিষদ কার্যালয়ে এনসিপির সমন্বয় সভা চলার সময় হঠাৎই বাইরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরের এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হলেও অবিস্ফোরিত অবস্থায় আরেকটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস চলছে। বাংলাদেশকে নিয়ে যারা
চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা, ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওই রকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। এর আগে জয়পুরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দলটির সমন্বয় সভা শেষে সার্জিস আলম বলেন, আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আগামীর যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামীর সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি না। জয়পুরহাট থেকে বগুড়ার সভা শেষে পঞ্চগড়ে চলে যান সার্জিস আলম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই এর অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসি। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা নেই। গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আর এই প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় সোমবার সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি, যেখানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, 3 বাহিনীর প্রতিনিধি সহ আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের 16 কর্মকর্তা। বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সকলে। নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময়, ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 4 দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের ক্ষরজন্মা চিত্রনায়ক সালমান শাহ দীর্ঘ 29 বছর পর তার মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন মোড়। আদালতের নির্দেশে এবার হত্যা মামলা হিসেবে শুরু হচ্ছে তদন্ত। মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। সালমান শাহর মরদেহ তৎকালীন প্রতিবেদনে লেখা হয় আত্মহত্যা, কিন্তু সেই ঘটনার শুরু থেকেই ছিল নানা প্রশ্ন, সন্দেহ আর রহস্য। হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে ছিল ধোঁয়াশা। সালমান শাহর মা নীলা চৌধুরী বছরের পর বছর ধরে দাবি করে আসছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সেই আবেদনে মৃত্যুর 29 বছর পর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এই আদেশ দেন। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। রায় শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি সালমান শাহর মামা। দীর্ঘদিনের লড়াইয়ের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন সালমানের মা নীলা চৌধুরীও। মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। এদিন রায় শুরু হওয়ার আগে থেকেই আদালত চত্বরে জড়ো হন সালমান শাহর ভক্তরা। নতুন তদন্তে সত্য উন্মোচনের আশায় আবারও মুখিয়ে তার পরিবার ও কোটি ভক্তরা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কাল শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণাও দেন তারা। এদিকে বিএনপি সরকার গঠন করলে এমপিও শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? সমাবেশ থেকে মঙ্গলবার শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দেন শিক্ষক নেতারা। এছাড়া দেশজুড়ে ডাক দেয়া হয় অবস্থান কর্মসূচির। সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে, এটা বাংলাদেশ কখনো দেখিনি। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 13,750 টাকায় একজন ব্যাচেলর শিক্ষকের জীবন চলে কিনা? রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে। সেই ক্ষত থেকেই রক্তক্ষরণে মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জোবায়েদের জানাজা। বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয় 2 দিনের শোক। এখনও বিশ্বাসই করতে পারছেন না আদরের সন্তান এই পৃথিবীতে নেই। গণমাধ্যমে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের বাবা। আমি এইভাবে আদর যত্ন করি আমার ছেলেকে। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। যে মাইরা থাকে তাকে যে আল্লাহ পাকে সুস্থ বিচার চাই। এই সুস্থ বিচার চাওয়া বাদে আমার আর কিছু করার নাই। সোমবার দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয় জোবায়েদের। পুলিশের সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্ত বলছে, গলায় ধারালো অস্ত্রের বড় ক্ষত থেকে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে জোবায়েদের। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয় ক্যাম্পাসে। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। বাদ জোহর অনুষ্ঠিত হয় জানাজা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জোবায়েদের মৃত্যুতে 2 দিনের শোক ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে। হত্যার বিচারের আগ পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন উপাচার্য। আমরা এটার সাথে আছি এবং থাকব যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত বিচার নিশ্চিত না হয়। পরে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জানান, এই ঘটনায় অভিযুক্ত মাহির রহমান সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 2 দিন পর সোমবার দুপুরে বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে হলো আমদানি পণ্য খালাস। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে গত রাতে একটা ফুলের কনসাইনমেন্ট, পেরিশেবল পচনশীল ফুল, এই ফুলের কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে এবং আজকে ইয়ং ওয়ান আপনারা জানেন একটা বড় গার্মেন্টস প্রতিষ্ঠান ইপিজেডের ইয়ং ওয়ানের একটা কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে। এই পণ্যটা আগুন লাগার আগে আসছে, এটা রানওয়েতে ছিল,
এটা সেভ করা সম্ভব হয়েছে। যে ভবনটা পড়ে গেল, এখানে যে গেট বির যে প্রসেসটা যেভাবে আগে হইতো সেই প্রসেসটাই 9 নম্বর গেটে হবে। তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক, সিএনডেভ এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় তারা। আমার ইম্পোর্টার আনছে, এটা বাংলাদেশে আনছে, এটা সোয়েটার তৈরি করবে, সোয়েটার আবার এক্সপোর্ট করে দিবে। যে সুতাটা পড়ে গেল, পুড়ে গেছে, এই সুতাটার এক্সপোর্টটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে সকালে হিসাব করছি $4 লাখ উপরের মাল আমাদের ভিতরে আছে এই অগ্নিদগ্ধ সময়ের ভিতরে। কিন্তু যেটা পুরার সময় যেটা অঘটন ঘটছে সেটা বাদ, গতকালকে যেটা আসছে সেই মাল নেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু সাফিসিয়েন্ট প্রস্তুতি এখনো নাই। আমি একজন আর্মস ডিলার, আমার 5টা কনসাইনমেন্ট আছে, গত জুলাই মাসের 22 তারিখে দেওয়া আছে। আজ অবধি আমি মালটা ডেলিভারি পাইনি। আমার এখানে ইম্পোর্টের জটিলতা নাই, পারমিশনের জটিলতা নাই, কিন্তু আমার মাল ডেলিভারি ইন টাইমে পাইনি। এদিকে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও কার্গো ভিলেজে দেখা গেছে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ। ভবনের ভেতরে বাহিরে একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। তবে যাত্রীবাহী ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কেটে গেছে শিডিউল বিপর্যয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বন্ধ রয়েছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। দুপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। জানান, গত 16 অক্টোবর গভর্নর ভালভ স্টিম সেন্সরের 4টি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিট থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও রোববার টিউব ফেটে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়। তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলছে বলে জানান প্রকৌশলী। প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে রমনা কালী মন্দিরে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাব তার কাছে। প্রতি বছর অমাবস্যার তিথির এই দিনে হচ্ছে শ্যামা পূজা অনুষ্ঠিত হয় এবং আজকেও কিন্তু নানা আনুষ্ঠানিকতা এবং আনন্দ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং এখন যদি দেখাই যে এখনও কিন্তু সবাই আসলে দীপাবলির যে আনুষ্ঠানিকতা সেটি পালন করছেন এবং সবাই প্রদীপ হাতে আসলে দেবীর আরাধনা করছেন। এবং সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছি যে 108টি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় আজকের যে শ্যামা পূজা, সেটির শ্যামা পূজা যে মূল আকর্ষণ দীপাবলি সেটির আনুষ্ঠানিকতা। এবং এরপর কিন্তু একে একে আরও অনেক প্রদীপ একসাথে কিন্তু ভক্তরা জ্বালিয়েছেন। এবং সন্ধ্যায় যে দীপাবলির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি কেবল আসলে আনন্দের প্রতীক হিসেবেই নয়, বরং এটিকে কিন্তু ভক্তদের কাছে পূর্বপুরুষদের আসলে স্মরণেরও দিন হিসেবে দেখা হয়। এবং আজকের এই দিনে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতামাতা যে রয়েছেন এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে স্মরণ করে আসলে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান। এবং সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখেছি ভক্তরা সেই আনুষ্ঠানিকতা পালন করছেন। এবং এখন মন্দির প্রাঙ্গণের কথা যদি বলি, এখন কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন ভক্তরা, আবার কেউ কিন্তু অনেকে ছবি তুলছেন এবং অনেক ভক্তরা আসলে নিজেরা প্রার্থনা করছেন, কেউ শান্তির জন্য, কেউ পরিবারের মঙ্গলের জন্য এবং কেউ দেশের কল্যাণের জন্য। এবং আজকের যে শ্যামা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে আমরা মন্দির থেকে জানতে পেরেছি 12:30টার দিকে। এই ছিল আমার কাছে আজকের শ্যামা পূজার সর্বশেষ। রমনা কালী মন্দির থেকে সহকর্মী উম্মে হানি। গাজায় দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। 10 দিনে অন্তত 80 বার নেতানিয়াহু বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের। যদিও দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও 44 জন ফিলিস্তিনির। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় রোববারও দখলদারদের হামলায় বহু মানুষ নিহত হন। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 100 মানুষ মারা গেছেন। আহত হয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশুসহ আল কাশেম ব্রিগেডের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন।
10 দিন ধরে দফায় দফায় চুক্তি লঙ্ঘনের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। এর আগে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার বিভিন্ন স্থানে হামলার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রাফা শহরে ইসরায়েলি বাহিনীর উপর হামলা ও 2 সেনা নিহতের জেরেই এই অভিযান বলে দাবি করেছে তেল আবিব। তবে হামাসের দাবি হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই সংগঠনটির। হামাস ইসরায়েল পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি শান্তিপূর্ণভাবে টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চলমান পরিস্থিতিতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন গাজায় ত্রাণ প্রবেশ সহ যুদ্ধবিরতির সব চুক্তি মেনে চলতে বাধ্য করতে উভয় পক্ষকে চাপে রাখার বিকল্প নেই। নাসরিন রুমি, সময় সংবাদ। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। টানা 4 ম্যাচ পর ওয়ানডে জয়, এবার হাতছানি প্রায় 3.5 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে। এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আমি বিশ্বাস করি আমরা 3-0-তে সিরিজ জিতব। আমি সবসময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে মিডল অর্ডার। সমস্যা সমাধানে মঙ্গুজ ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মীয় অনুশীলন। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদী কোচ মুশতাক আহমেদ। এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায়। টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজেই আপনাকে আউট করে ফেলবে। এমন উইকেটে বল হুট করে নিচে নেমে যায়। আমাদের সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে, যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হয়েছে। প্রথম ম্যাচে মাত্র 133 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। এটা স্পিন বান্ধব উইকেট, এ কারণেই তারা আরও একজন স্পিনার দলে যুক্ত করেছে। আমাদের ব্যাটারদের এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। দেখুন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 4 ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই সিরিজের জয় দিয়ে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পিআর সহ 5 দাবিতে জামাত ও 7 দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। 90 ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি নেতাদের। সনদ সই করে মাঠে কর্মসূচির সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশা মির্জা ফখরুলের। 71-24 ঐক্যে ভাঙনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। এবং বগুড়ায় এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।